এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মজা বাদ দে, এই কথা কে বলেছে? একবার শুধু তার নামটা বল, হারামজাদাকে মেরে মুখ ভেঙে দিব। আর কোনো আমার নামে ভুলভাল নিউজ ছড়াতে পারবে না। আগে পূর্ণ ভাই এই সংবাদদাতা, যা গিয়ে পূর্ণ ভাইয়ের মাথা ফাটিয়ে আছে। পূর্ণ ভাই এসব বলেছে? হুম। আল্লাহ, আমি কোথায় যাব? এই ছেলে আমায় শান্তি মতো থাকতে দিচ্ছে না। তুই বিশ্বাস কর প্রত্যাশা। না না, খোদার কসম, তোর সাথে মিথ্যে বলে তো আমার লাভ নেই। তাই তোকে বিশ্বাস করতেই হবে। পূর্ণ ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। গোলামের পুত মেসেঞ্জারে আমার পিছনে হাত পা ধুয়ে পড়েছে। বেটার ফ্লার্টিং স্কিল দেখলে তুই জাস্ট হা হয়ে যাবি। ওই গোলামের পুতের জন্য মেসেঞ্জারও ঢুকতে পারতাম না। প্রপোজ যে কতবার করেছে সেটা আগোনা। তো আমারও কি পাগলা কুত্তায় কামড় মেরেছিল নাকি যে অমন প্লে বয়ের 14টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ানো ছেলের প্রেমে পড়ব? যে কয়বার প্রপোজ করেছে ডিরেক্ট না করে দিয়েছি। সেদিন রাতে তো একেবারে ব্লক করেই দিয়েছি। কিন্তু পূর্ণ ভাই যে বলল তুই নাকি তার প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তুই নাকি তার অফিসিয়াল গার্লফ্রেন্ড, তার বাকি সব গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে তোর জন্য। এসব কথা তোকে কবে বলেছে? আমি যেদিন পূর্ণ ভাইয়ের ভার্সিটিতে গিয়েছিলাম তারপর দিন। কি পরিমাণ বাটপার তাহলে চিন্তা কর তোর দেবর। ওই দিন আমি পূর্ণ ভাইকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম। সত্যি? বিশ্বাস না হলে তুই আমার ফোনটাই দেখ, আমার কাছে সব কিছুর সস আছে। রেখা ব্যাগ থেকে ফোন বের করে তার আর পুনের সমস্ত মেসেজিংয়ের সস দেখালো। প্রত্যাশা সেসব দেখে একটা হতাশার শ্বাস ফেলল। এই পূর্ণ ভাইটা আর ভালো হলো না। মায়ের মুখে পূর্ণ ভাইয়ের ছোটবেলার গল্প শুনেছে সে। ছোটবেলায় সে বিচ্ছু ছেলেটা দিনে দিনে যেন আরও বিচ্ছু হচ্ছে। প্রত্যাশা ফোনটা রেখার দিকে এগিয়ে দিয়ে বলল, এমন করছিস কেন? ট্রাস্ট মি, পূর্ণ ভাই তোকে সত্যি পছন্দ করে। এতটা রুড বিহেভ না করে একবার অ্যাকসেপ্ট করেই দেখ না। হি উইল লাভ ইউ সো মাচ। ওর মনে কি ভালোবাসার কমতি আছে নাকি? কত মেয়েকে ভালোবাসা বিলিয়ে বেড়ালো, এখন আসছে আমাকেও ভালোবাসা বিলাতে। আমার অমন বিলানো ভালোবাসার দরকার নেই। রেখার কণ্ঠে স্পষ্ট অভিমান। সেটা বুঝিয়ে হাসল প্রত্যাশা। এই মেয়েটাও যে মনে মনে পূর্ণকে পছন্দ করে সেটা স্পষ্ট টের পায় প্রত্যাশা, শুধু প্রকাশ করতে চায় না। সেটাও পূর্ণ ভাইয়ের আজাইরা কাজকর্মের জন্য। প্রত্যাশা মনে মনে হাসল। এবার পূর্ণ ভাইকেই টাইট দিতে হবে। রেখার ব্যাপারে সিরিয়াস হতে বলতে হবে, নয়তো এত সুন্দর আর মিষ্টি মেয়েটাকে হারিয়ে তার কপাল চাপড়াতে হবে। প্রত্যাশা আপাতত ওসব প্রসঙ্গে আর গেল না। প্রসঙ্গ এড়িয়ে সকালবেলা নওশাদের সাথে ঘটনাটা শেয়ার করলো। এই কথাটা এখনও সে কারোর সাথে শেয়ার করতে পারেনি। তখন পরীক্ষার জন্য দেরি হয়ে যাচ্ছিল, শুধু মিনুকে বুঝিয়ে চলে এসেছিল। ভেবেছিল বাড়িতে ফিরে ত্রিধা আপুকে সব খুলে বলবে। আজ আর বোধহয় বলা হবে না। পরীক্ষার হল থেকে বেরোনোর পরপরই পূর্ণ ফোন করে জানিয়ে দিল যে মায়ের এক চাচা মারা গিয়েছে আর তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেজন্য ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে যায়। বাড়ি ফিরতেও তাদের রাত হবে। সেজন্য আজ আর কথাটা বলা হবে না বোধহয়। তবে যত তাড়াতাড়ি সম্ভব কথাটা আপুকে জানিয়ে রাখতে হবে। নওশাদের ভাবভঙ্গি ভালো ঠেকছে না প্রত্যাশার নিকট। বাস থেকে নেমে রেখা নিজের বাড়ির দিকে চলে গিয়েছে। প্রত্যাশাও বাড়ির দিকে হাঁটা ধরেছে। বড় রাস্তার মোড়ে এসে বাস থামে। এখান থেকে ভেতরের পথটুকু হেঁটেই যেতে হবে। প্রত্যাশা সেই পথটুকুই অতিক্রম করছিল। প্রত্যাশা হাত ঘড়িতে সময় দেখে নিল। ঘড়ির কাঁটা 2টা অতিক্রম করেছে। আজ লোকাল বাসে আসতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। প্রত্যাশা তাই দ্রুত পা চালাচ্ছে। ক্লান্তি তাকে জেঁকে ধরেছে। আজ বাড়ি গিয়ে আচ্ছা মতো একটা ঘুম দিবে। এই কদিন পরীক্ষার জন্য ঠিকঠাক মতো ঘুম হয়নি। আজ পরীক্ষা শেষ। আহা কি শান্তি, আর কোনো টেনশনই নেই। টেনশন নেই কথাটা মনে হতে প্রত্যাশার মনে হলো টেনশন আর গেল কোথায়। নৌশাদ নামের আরেক টেনশনের উদয় হয়েছে। নৌশাদের কথা বলার পর রেখা বলেছে ছেলেটা নিশ্চিত
তোর উপর পিছলে পড়েছে তাই এমন ছুক করছে। প্রত্যাশারও এখন তাই মনে হয়। আগেই নওশাদের ব্যাপারটা ত্রিধা আপুর সাথে শেয়ার করতে হবে, তারপর ত্রিধা আপুই কথা বলবে নওশাদের সাথে। প্রত্যাশা নওশাদকে মনে মনে ভ্যাং চাই। আইসে আমার উপর পিছলে পড়তে। যদি জানতো আমি কারবো তাইলে পিছলে পড়ে হাত পা খোঁড়া হলেও ওই খোঁড়া পা হাতে করে দৌড় লাগাতো। হাম্বা কোথাকার। এই যে ম্যাডাম, গভীর চিন্তায় আছেন মনে হয়, ডাকছে যে শুনতে পান না? পুরুষালী কণ্ঠস্বরটা কানে পৌঁছাতে চমকে পিছনে তাকালো প্রত্যাশা। তবে ততক্ষণে মানুষটা তার পাশে এসে দাঁড়িয়েছে। প্রত্যাশা বিস্মিত কণ্ঠে বলল, আপনি? ইয়াপ, একই দিনে দ্বিতীয়বার দেখা হয়ে গেল। তো বলো, খবর কি? পরীক্ষা কেমন দিলে? প্রত্যাশা উত্তর দিল না। নৌশাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? তুমি যা করছো আমিও তাই করছি জান। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি কি বলে সম্বোধন করলেন আমায়? জান, নওশাদের জান। নওশাদ? আহ, ডাকটা একেবারে বুকে গিয়ে লাগলো। তোমার ওই কণ্ঠে কি আছে বলো তো? শুনলেই বুকের মধ্যে ঝড় উঠে। এত কঠিন মুখে কথা বলো, তাও শুনলে যেন মনে হয় কানের মধ্যে সুরের মেলা বসেছে। আর একবার ডাকবে প্লিজ, নওশাদ। আর একবার হৃদয়টা এফোর ওপর হোক মাই ডিয়ার। প্রত্যাশা এবার নিজের রাগ সামলাতে ব্যর্থ হলো। তবু নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, আপনাকে আমি কি ভেবেছিলাম আর আপনি বেরোলেন কি? বাহ ভাই বাহ। আর আপনার তো সাহস কম নয়। আমাদের সামান্য একজন কর্মচারী হয়ে এসব কথা বলতে আসছেন। লজ্জা হওয়া উচিত আপনার। তাছাড়া একটা কথা মনে রাখবেন, এসব কথা যদি আমার বাড়ির লোকের কানে যায় তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করতে। করুক না, চাকরিতে তো আমি তোমার জন্য ঢুকেছি। চাকরি গেলেও আমার কিছু যায় আসে না। ও তাই? তাহলে এবার তো তার কানেই সব কথা তুলতে হয় দেখি। আপনাকে জাস্ট টুকরো টুকরো করে ফেলবে। আপনি আমাকে এসব কথা বলেছেন শুনলে। আমার স্বামী। প্রত্যাশার পুরো কথা শেষ হওয়ার আগেই এইটুকু শুনে নওশাদ উচ্চ স্বরে হেসে উঠল। দুপুরের ফাঁকা রাস্তা, বন্ধ দোকানপাট, কোলাহল মুক্ত পরিবেশে নওশাদের দম ফাটানো হাসি বড় বিচ্ছিরি ঠেকল প্রত্যাশার নিকট। প্রত্যাশা ওকে জোর গলায় থামতে বলল। নওশাদ যেন ভূ কষ্টে হাসি থামালো। প্রত্যাশার দিকে 2 কদম সরে এসে বলল, তোমার ওই স্বামী আমায় টুকরো টুকরো করবে, যে প্রায় গত 4 বছর ধরে নিরুদ্দেশ, যার চিন্তা এখনো সবার রাতের ঘুম হারাম হয়, যে কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা কেউ কিছু জানে না, সেই স্বামীর ভয় দেখাচ্ছ আমায়? ইন্টারেস্টিং। ফিরবে, সে ফিরবে। যখন ফিরবে তখন আপনারই রাতের ঘুম হারাম হয়ে যাবে। সে কবে ফিরবে জানি না, তবে আপাতত তার পিওর ভার্জিন বউ যে আমার রাতের ঘুম হারাম করে দিচ্ছে, তার ব্যবস্থা কি করি বলো তো? প্রত্যাশা আর রাগ সামলাতে পারল না, সামলানোর চেষ্টা করলো না। নিজের সর্বশক্তি দিয়ে নওশাদের গালে থাপ্পড় মারার জন্য হাত ওঠালো। তবে নওশাদ তার হাতটা ধরে ফেলল। হেসে সেই হাতটা বুকে চেপে ধরে বলল, আহা, এটা কি করতে যাচ্ছিলে জান? এতটাও অ্যাগ্রেসিভ হওয়া উচিত নয়। আই নো অ্যাজ এ ম্যারিড উইমেন তোমারও কিছু নিড আছে, কিন্তু কিন্তু দীর্ঘ 4 বছর যাবৎ থেকে তুমি আলাদা, বউয়ের কোনো নিডেই পূরণ করতে পারোনি। তখন না হয় ছোট ছিল, কিন্তু এখন তো তুমি টকপকে তরুণী। তোমার তখন কোনো শারীরিক চাহিদা ছিল না, কিন্তু এখন তো আছে। কিন্তু কিন্তু ডোন্ট ওয়ারি জান, তোমার সকল নিড পূরণ করবো আমি। আর তোমার স্বামী একজন ব্যর্থ পুরুষ, যে এত সুন্দর বউ থাকতে নিরুদ্দেশ হয়ে পড়ে আছে, সেই মনহীন। নওশাদের কথাগুলো শুনে প্রত্যাশার গা ঘিন করে ওঠে। নওশাদের থেকে নিজের হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে। তবে নওশাদ তার হাত দুটো পেছনে নিয়ে ওকে আরও একটু নিজের দিকে টেনে নিল। এক হাতের মুঠোয় প্রত্যাশার হাত দুটো নিয়ে অন্য হাতে প্রত্যাশার মুখে স্লাইড করতে থাকে। মুখে ফু দিয়ে সামনে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, আজ বাড়িতে কেউ নেই তাই না? সুযোগ পেলে যাবো, রেডি থেকো জান। কথাটুকু বলেই নওশাদ প্রত্যাশাকে ছেড়ে দ্রুত হেঁটে চলে যায় নিজের গন্তব্যে। প্রত্যাশার চোখের আড়ালে হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা প্রত্যাশাকে চোখের জল ফেলতে দেখে হাসে সে। সামনের বিল্ডিংয়ের দিকে তাকায়। জানালা হালকা আলগা করে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকা লোকটিকে মৃদ্ধাঙ্গুল দেখে বোঝালো ডান। তারপর ফোন করলো কাঙ্ক্ষিত মানুষটাকে। ওপাশের মানুষটি যেন তার ফোনের অপেক্ষাতেই ছিল। একবার রিং হতে তার গলা শোনা গেল। নওশাদ ক্রুর হেসে বলে, আগুন জ্বালিয়ে দিয়েছি, বাকি আগুনটুকু জ্বালাবো আজ রাতে। আপনি শুধু সময় মতো আগুনের ঘি ঢালার ব্যবস্থা করবেন। ওপাশ থেকে শোনা গেল হাসির শব্দ। সে তুষ্ট কণ্ঠে বলল, গুড জব মাই বয়, রাতে আগুনটুকুই ভালোভাবে জ্বালিও। নিশ্চিন্তে থাকুন, কাজ হয়ে যাবে। শুধু আপনি সময় মতো আমার পকেট ভরার ব্যবস্থা করিয়েন। রেজা কিন্তু বাকিতে কোনো কাজ করে না। টাকার চিন্তা করো কেন, পকেট ভরিয়ে দেবো তোমার। তুমি শুধু আমার মন ভরিয়ে দাও, মন দিয়ে কাজটা করো। ফোন কেটে দিল নওশাদ। মুখে দেখা গেল ক্রুর হাসি। ফোনের ওপাশের মানুষটিও তখনও হাসল। উচ্চ স্বরে হেসে উঠল। নদীর কিনারায় দাঁড়িয়ে হাসছে সে।
নদীর ধারে বাতাসের তীব্রতা বেড়েছে, পানিতে তরঙ্গ খেলে যাচ্ছে, বাতাসে চুলগুলো উঠছে উঠছে পরনে থাকা ধাপধাপে সাদা পাঞ্জাবিটা, কৃত্রিম রং দেওয়া কুচকুচে গোফ দাড়ির মধ্যে থাকা সিগারেট পোড়া ঠোঁট দুটি থেকে আজ যেন হাসি সরছে না। আজ যে তার ভীষণ আনন্দের দিন। অবশেষে সে তার লক্ষ্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। অবশেষে এত বছর পর তার সব পথের কাঁটা দূর হবে। অবশেষে ধ্বংস হবে তার সমস্ত শত্রু। 16 বছর আগে থেকে ধ্বংসের খেলা শুরু হয়েছিল, সেই খেলা আগামী 16 ঘন্টার মধ্যেই শেষ হবে। সে নদীর জলে তরঙ্গের দিকে স্থির দৃষ্টি রেখে বলল, সে সময় তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িয়ে ঠিক করনি ভাইজান। তোমাকে বারবার বলেছিলাম সরে যাও আমার পথ থেকে, কিন্তু তুমি সরোনি। 16 বছর আগেই তোমাকে তোমার ফল দিয়েছি, তোমার পরিবারকে ধ্বংস করেছি, তোমার বউকে জানে মেরে দিয়েছি। তবে তুমি বেঁচে গেলে কিভাবে বলো তো? তুমি বড়ই ধুরন্ধর। নিজেও পানে বেঁচে গিয়েছো, সাথে মেয়েটাকেও বাঁচিয়ে নিয়েছো। তবে শেষ রক্ষা আর হলো কি? শেষ অবধি তোমার মেয়েকে ভাগ্যই তো আমার কাছে এনে দিল। তোমাকে ফের খুঁজে পেলাম, তোমার মেয়েকে পেলাম, সাথে নতুন শত্রুও পেলাম। তোমার মেয়ের জামাই ওই ফায়াস আয়ান তুন্য আমার সাজানো গোছানো গুটি উলটপালট করে দিচ্ছিল। তবে তবে এতদিন শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আমার দ্বিতীয় পথের কাঁটা, যে ঠিক তোমার মতো করে আমার পথে এসে দাঁড়িয়েছিল তোমার ওই একমাত্র মেয়ের জামাই, আনান বাড়ির রত্ন ফায়াস আনান তুন্য। তাকে পথ থেকে সরানোর, অবশেষে তাকে পথ থেকে সরিয়ে ফেললাম। তারপর তোমাকে সরালাম। এবার তোমার মেয়ের পালা। তারপর তোমার মেয়েও আউট, জাস্ট অল আউট। আর একটা খেলারও বেঁচে থাকবে না। তোমার মেয়ে ওই নিষ্ঠুর দুনিয়ায় একা একা থেকে কি করবে বলো? ওকেও খুব তাড়াতাড়ি মা বাবার স্বামীর কাছে পাঠিয়ে দেবো। কবরে গিয়ে তোমরা সংসার পেতো তোমরা। আর একটু অপেক্ষা ভাইজান, তোমাদের সংসার আমি ভেঙেছিলাম, আবার আমি জোড়াবো তোমাদের সংসার। জাস্ট ওয়েট। আবারও সে হাসলো। অবশেষে নিজের বিজয়ের হাসি হাসলো, নিজের শত্রুদের পতনের হাসি হাসলো। আহা, কি সুখ এই হাসিতে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। রাতের আধারে ঢাকার আকাশটা যেন আরো আধার হয়ে এসেছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাতও হচ্ছে। গাছের পাতাগুলো ভীষণ দুলছে, একটার সাথে অপরটার সংঘর্ষে অদ্ভুত শব্দের সৃষ্টি হচ্ছে। ফাঁকা বাড়িটায় ঝড় বৃষ্টির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ হচ্ছে না। কারেন্টও চলে গিয়েছে। কারেন্ট চলে গেলেই জেনারেটর চালু হওয়ার কথা। তবে এখনো কেন জেনারেটর চালু হচ্ছে না বুঝতে পারছে না প্রত্যাশা। কেন চালু হচ্ছে না সেটাও খোঁজ নেওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই প্রত্যাশার। ঘরের জানালাগুলো সব বন্ধ, তাতে সফেদ পর্দা ঝুলছে। বদ্ধ ঘরটা আলোকিত হয়েছে মোবাইলের ফ্ল্যাশ লাইটের স্বল্প আলোয়। প্রত্যাশা খাটের উপরে বসে আছে, হাঁটু বুকে গিয়ে ঠেকেছে। হাঁটুতে মুখ গোজা। থেকে থেকে তার ছোট্ট শরীরটা কেঁপে কেঁপে উঠছে যে কান্নাজনিত কারণে সেটা তার ফোপানোতে স্পষ্ট। বারবার নস্বাদের বলা ওই ঘৃণ্য কথাগুলো মাথায় ঘুরছে। কথাগুলো যেন কেউ ট্যাপ রেকর্ড করে কানে ছেড়ে রেখেছে। কানের মধ্যে বারবার সেগুলি বাজছে। প্রত্যাশার ঘৃণায় গা গুলিয়ে আসছে যেন বারে বারে। এতটা অপমান, এতটা ঘৃণ্য কথাবার্তার সম্মুখীন সে কখনো হয়নি। পুরুষ মানুষের চিন্তা ভাবনা এতটা খারাপ কি করে হতে পারে? ছি! কথাগুলো বারবার মনে করায় প্রত্যাশার রক্তচাপ বাড়ছে। হিমোফোবিয়া জনিত সমস্যার চিকিৎসার কারণে দূর হলেও তার অ্যাংজাইটির সমস্যা দূর হয়নি এখনো। অ্যাংজাইটিটা তার ছোটবেলার সমস্যা। ডাক্তার বলেছে এটা পুরোপুরি সারতে সময় লাগবে, আর মাথাকে সর্বদা চাপ মুক্ত রাখতে হবে। অতিরিক্ত চাপ কখনোই কাম্য নয়। তবে আজ মাথায় অতিরিক্ত চাপ পড়েছে তার। মনে হচ্ছে মাথা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শুধু মাথা নয়, বুকেও ভীষণ যন্ত্রণা হচ্ছে। তরুণের জন্য সেখানে হাহাকার করছে। আজ তার অভাব বড্ড পোড়াচ্ছে প্রত্যাশাকে। আজ সে থাকলে কি প্রত্যাশাকে এসব কিছুর সম্মুখীন হতে হতো? না, কখনোই না। যে প্রত্যাশার দিকে চোখ তুলে তাকাতো আর তার চোখ উপড়ে ফেলতো সে। আর সেখানে এই সমস্ত কথা কেউ প্রত্যাশাকে বললে সে হয়তো জানে মেরে দিত তাকে। কিন্তু আজ কোথায় সে? কোথায় হারালো সে?
প্রত্যাশা হাঁটু থেকে মুখ তুলে চিলের মতো ছু মেরে ব্যাটসাইড টেবিলে থাকা তরুণের ফ্রেমে বাঁধানো ছবিটা হাতে নিল। এটা সেই ছবি যেটা বিয়ের পরপরই শক্তির জন্য ভেঙে ফেলেছিল সে। প্রত্যাশা এই ছবিটা আবার যত্ন করে জোড়া লাগিয়েছিল, শুধু ছবির মালিককে সেটা দেখাতে পারল না। প্রত্যাশার ছবিটা বুকে জড়িয়ে হাউ মাউ করে কেঁদে উঠল, ফরিয়াদ করে উঠল। আপনি খারাপ, বড্ড খারাপ। কি এমন কাজ ছিল যার জন্য এভাবে নিরুদ্দেশ হয়ে যেতে হলো? একটিবারের জন্য কি যোগাযোগ করা যেত না? কেন একটিবারের জন্য আমার খোঁজ নিলেন না? কেন কেন? আপনি নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর। কি এমন ক্ষতি হতো আমার সাথে থাকলে? জানেন, আপনি নেই বলে যার যা ইচ্ছা আমাকে শুনিয়ে দেয়, কিন্তু আজ ওই কুলাঙ্গারটা যা বলল, ছি, আমার মুখে বলতেও ঘৃণা হচ্ছে। আজ শুধু আপনার জন্য আমাকে এসব শুনতে হচ্ছে। কেন শুনতে হবে আমায় এসব? আপনি থাকতেও এসব নোংরা কথা আমায় কেন শুনতে হবে? কেন? একটিবার ফিরে আসুন দয়া করে। ওই কুলাঙ্গারটা যে মুখে আমায় ওসব বলেছে, ওর ওই মুখ আপনি ভেঙে দিন। যে চোখে আমার দিকে নোংরা নজরে তাকিয়েছে, ওই চোখ আপনি উপড়ে ফেলুন। যে নোংরা হাত আমার গায়ে লাগিয়েছে, সেই নোংরা হাত কেটে ফেলুন। পারবেন না আমার জন্য এইটুকু করতে? পারবেন না ফিরে আসতে? আল্লাহর দোহাই লাগে, ফিরে আসুন আপনি। এসে ওই কুলাঙ্গারটাকে খুন করুন, খুন করুন ওকে। প্রত্যাশার নিঃশ্বাস ঘন হয়ে আসে, উত্তেজিত হয়ে পড়েছে সে। হাতের তালু দুটো বিছানায় রেখে শরীরের ভর সামনের দিকে ঝুঁকে জোরে জোরে শ্বাস ফেলছে। যেমন শ্বাসকষ্ট উঠেছে তার। লম্বা খোলা চুলগুলো মুখের উপর পড়েছে, চোখের জলগুলো টপ টপ করে ছবিটার উপর পড়ছে। ওভাবে ঠিক কতটা সময় বসেছিল জানা নেই প্রত্যাশার। দরজা ঠকঠক আওয়াজে ঘুর কাটলেও প্রত্যাশার। ওপাশ থেকে মিনুর মান ডাকছে তাকে। আজকে ঘরে কি করছো? আলো জ্বালিয়েছো? দেখি দরজাটা খোলো দেখি। সেই দুপুর থেকে ঘরে দৌড় আটকে বসে আছো, কিছু খেলেও না। এবার তো কিছু মুখে দাও। এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বি তো। আল্লাহর দোহাই লাগে, এবার দরজাটা খুলো বৌমা। প্রত্যাশার উত্তর দিতে ইচ্ছে হলো না। সামান্য কথাটুকু বলতেও কি যে ভীষণ কষ্ট হচ্ছে। মিনুর মা উপাস থেকে বারবার ডাকছে, দরজা ধাক্কাচ্ছে। কিছু না বললে সে যাবে না এখান থেকে। প্রত্যাশা বহু কষ্টে ভাঙা গলায় বলল, আমি কিছু খাবো না খালা, আপনারা খেয়ে শুয়ে পড়ুন। সে কি কথা? সেই সকালবেলা দুটোর মুখে দিয়ে গেছো, এখন মুখে কিছু দাওনি। খিদে পায়নি বললেই হলো? দেখি তাড়াতাড়ি বাইরে এসো দেখি, দরজাটা খোলো। ভালো লাগছে না খালা, দয়া করে আমাকে ছেড়ে দিন। আর তোমার শাশুড়ি যে ফোন করে বারবার তোমার খোঁজ নিচ্ছে, তাকে কি বলবো? তোমাকে ফোনেও পাচ্ছে না, সেই মানুষটা চিন্তা করে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর তুমি দৌড় আটকে বসে আছো। কিছু হয়েছে কি তোমার? আর একবার কথা বলো দেখি, তোমার গলাটা কেমন ভাঙা ভাঙা শোনাচ্ছে। কেঁদেছো নাকি? খালা, আমার ভীষণ মাথা ধরেছে। একটা মাথা যন্ত্রণার আর একটা ঘুমের ঔষধ এনে দিতে পারবেন? সাথে 1 গ্লাস লেবুর জল। সে কি, মাথা ধরেছে এখন বলছো কেন? ঘুমিয়ে পড়েছিলাম, আপনি দয়া করে একটু এনে দেবেন? আমি ততক্ষণে মায়ের সাথে কথা বলিনি, উনি চিন্তা করছেন হয়তো। ঠিক আছে, তুমি কথা বলো, আমি এক্ষুনি ওষুধ আনতেছি। খালা চলে গেলেন বোধহয়। প্রত্যাশা আবারও নাক টেনে চোখ মুছে মায়ের নাম্বারে ডায়াল করলো। বাড়ির কেউই এখনো বাড়ি ফিরেনি। এদিকে রাত বাড়ছে। প্রত্যাশা মনে প্রাণে চাইছে ওরা তাড়াতাড়ি ফিরে আসুক। তখন বলেছিল নওশাদ রাতে আসবে। না জানি বাড়িতে কেউ না থাকায় সুযোগ নিয়ে যদি সত্যি সত্যি চলে আসে। সেই কথাটা মনে পড়তেই প্রত্যাশার হৃদয় ধক করে ওঠে। প্রত্যাশা আর ভাবতে পারল না। মা ফোন তুলেছে। সে মার সাথে কথা বলতে থাকলো। মা তাকে প্রথমে খানিক বকলো এতক্ষণ ফোন না তোলার জন্য, সকাল থেকে না খেয়ে থাকার জন্য। তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে বলল। সাথে এও জানালো যে তারা আজ আর ফিরতে পারবে না। যদিও সবার রাতের মধ্যে বাড়ি ফেরার কথা ছিল, তবে শহরের বাইরে থাকায় এই ঝড় বৃষ্টির মধ্যেও তারা আর বেরোতে পারেনি। সবাই থেকে গিয়েছে ওখানে। সবাই অবশ্য নয়, কাকিয়া তো বাড়িতেই আছে। সে যেন কাকিয়ার সাথে নিশ্চিন্তে রাতটুকু থাকে। তবে প্রত্যাশা নিশ্চিন্ত থাকতে পারল না। ঠিক সেই মুহূর্ত থেকেই দুশ্চিন্তা এসে ভর করলো প্রত্যাশার মাথায়। প্রত্যাশা ফোনে ওসব কথা আর বলতে পারল না। তার আগেই ফোন কেটে গেল। এখন আরও জোরে জোরে বজ্রপাত হচ্ছে। কি ভয়ানক তার শব্দ! প্রত্যাশার ফাঁকা বাড়িতে এখন বেজায় ভয় লাগছে। তখনই আবার শোনা গেল খালার আওয়াজ। সে প্রত্যাশার জন্য ওষুধ নিয়ে এসেছে। প্রত্যাশা উঠে দরজা খুলল।
সে প্রত্যাশার হাতে শরবতের গ্লাস আর ওষুধটা তুলে দিয়ে বলল, খুব মাথা যন্ত্রণা করছে? হুম। কাকিয়া কোথায়? ছোট ভাবিরও মাইগ্রেনের ব্যথা উঠেছে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, ঘরের মোমবাতি আছে না, নাকি এনে দেব? জেনারেটর নষ্ট হয়ে গিয়েছে। মোমবাতি আছে। আচ্ছা, এখন শুধু শরবতটুকু খাও, খালি পেটে ওষুধ খেও না। আমি খাবার আনছি, অন্তত মুখে কিছু দাও, তারপর ওষুধ খেয়ে ঘুমিও। না খালা, আমি কিছু খাবো না। এমন করো না বৌমা, তোমার মায়ের সাথেই কিন্তু বলবো তার অনুপস্থিতিতে তুমি না খেয়ে পড়ে আছো। আমি গুরুজন মানুষ, অন্তত আমার কথাটা শোনো, নাকি আমি কাজের লোক বলে আমার কথার দাম নেই? এভাবে বলছেন কেন খালা? ঠিক আছে, অল্প কিছু নিয়ে আসুন। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলেছো। তুমি একটু বসো, খাবার রেডি করা আছে। এই গেলাম আর এই এলাম। ও ভালো কথা, শাশুড়ির সাথে কথা হয়েছে? হুম। ওনারা রাতে ফিরতে পারবেন না, ওদিকে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। বাবা ফিরেছে? আমাকেও বলেছিল। আর তোমার শ্বশুরও ওখানেই আছে। ও খালা চলে যেতে নিচ্ছিল, প্রত্যাশা ওনাকে আটকে বলল, খালা, আর কেউ যখন আসবে না দারোয়ান কাকাকে গেটের তালা লাগাতে বলুন। আর কেউ এলেও গেট খুলতে নিষেধ করবেন, বলতে বলবেন বাড়িতে কেউ নেই, কাল সকালে আসতে বলবেন। আর ঘরের দরজা জানালা সব আটকিয়ে রাখুন, একটা বিড়ালও যেন বাড়িতে ঢুকতে না পারে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি সব করে নেব। প্রত্যাশা জোরপূর্বক একটু ঠোঁটেলে হাসলো। খালা চলে গেল তার জন্য খাবার আনতে। প্রত্যাশা শরবতটুকু শেষ করে ক্লান্ত ভঙ্গিতে তরুণের ছবিটা বুকে জড়িয়ে শুয়ে পড়ল। অস্বস্তি হচ্ছে ভীষণ, সবকিছু ও সহ্য ঠেকছে। দেয়াল ঘড়িটা সোজাসুজি দেয়ালে টাঙানো, না চাইতেও চোখ সেদিকে চলে গেল। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। এতক্ষণে 9টা বাজলো। আজকের রাতটা মনে হয় বড় দীর্ঘ কাটবে। ভয়ের রাত দীর্ঘ কাটে, আজও প্রত্যাশার ভয়ের রাত। এই রাত যতক্ষণ না ফুরাবে, যতক্ষণ না আজের সুর আলো ফুটবে, ততক্ষণে স্বস্তি পাবে না প্রত্যাশা। খট করে দরজাটা খুলে গেল। প্রত্যাশা পিছু ঘুরে আর তাকালো না, বলল, প্লেটটা টেবিলে রাখুন খালা, আমি একটু পরে উঠে খেয়ে নিচ্ছি। মানুষটি কথা বলল না। তবে আবারও দরজার শব্দ হলো। প্রত্যাশা ভাবলেও খালা হয়তো খাবার রেখে চলে গিয়েছেন। প্রত্যাশার এখনই খাবার খেতে ভালো লাগছে না, সে ওভাবেই চোখ বন্ধ করে শুয়ে রইল। ঘন কালো গড়ানি মুখে ঠান্ডা হাতের স্পর্শ পেতে কেঁপে উঠল প্রত্যাশা। তড়াক করে চোখ খুলল। সামনে নওশাদকে বসে থাকতে দেখে ভূত দেখার মতো চমকালো। চোখ দুটো যেন অক্ষী কুটোর থেকে বেরিয়ে আসতে চাইল। আবাকের চরম সীমায় সে ন্যানো সেকেন্ড ব্যয় না করে উঠে বসলো। নওশাদ তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। গায়ে রেইনকোট, তাতে বিন্দু বিন্দু পানির ফোঁটা। রেইনকোটের হুড মাথায় তোলা, চোখে মুখে পানির ফোঁটা, মুখে ক্রূর হাসি। প্রত্যাশার অন্তরাত্মা অব্দি কেঁপে উঠল। সে দরজার দিকে তাকালো। নওশাদ দরজা আটকে এসেছে, ছিটকিনি তোলা। এবারে প্রত্যাশার দুনিয়া যেন ঘুরে উঠল। সে নওশাদের সাথে একটি মাত্র কথা বলল না। সে দৌড়ে দরজার কাছে চলে গেল। দরজাটা খুলতে চাইলেও তবে পারল না। নওশাদ এসে তার হাত চেপে ধরল। ওর 2 হাত শক্ত করে চেপে ধরে বলল, আমার শক্তির কাছে পারবে না মেয়ে, আর না আমার ইচ্ছা ব্যতীত এই ঘর থেকে বেরোতে পারবে। সো এই চেষ্টা ভুলেও করো না। আমি এত কষ্ট করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তোমার কাছে এলাম, আর তুমি কি না আমি আসতেই পালাচ্ছ? আমি আরো ভাবলাম তুমি বোধহয় আমার জন্য অপেক্ষা করছিলে। ছাড়ুন, হাত ছাড়ুন আমার। কেন এসছেন এখানে? চলে যান, চলে যান এখান থেকে, ছাড়ুন আমায়। আজকের এই আধারে মোড়া বৃষ্টির রাত, নিস্তব্ধ বাড়ি, তোমার মতো আগুন সুন্দরী একটা মেয়ে, এসব রেখে কি যাওয়া যায়? আজকের রাত, শুধু আজকের রাতটা থাকবো। বিশ্বাস করো, এরপর থেকে প্রতিটা রাত তুমি আমার সাথে কাটাতে চাইবে। প্রতিটা রাতে তোমার নওশাদের কথা মনে পড়বে। প্রত্যাশা নওশাদের মুখে থুতু ছুড়ল। তীব্র ঘৃণায় শুধালো, তার বাচ্চা, ছাড় আমায়, ছাড়। তুই যদি আমার সাথে আজে বাজে কিছু করার চিন্তা করিস তাহলে ভুলে যা। আমার সাথে রাত কাটাতে চাওয়ার 7 জন্মের মতো মিটে যাবে। মরার আগে চোখের সামনে কিয়ামত দেখবি তুই, কুলাঙ্গার। সে দেখবো যখন দেখবো, আপাতত তোমায় দেখতে দাও। নওশাদ প্রত্যাশাকে জোরপূর্বক খাটের উপর এনে ফেলল। প্রত্যাশা আশেপাশে দেখলেও কিছু খুঁজলো। বড়সড় একটা কোরির ফ্লাওয়ার ভাসটা হাতের কাছে পেতে সেটা দিয়ে নওশাদকে আঘাত করার জন্য উদ্যত হলো। তবে নওশাদ নিজেকে প্রটেক্ট করায় ভীষণ পটু। সে প্রত্যাশার হাত পিঠে মোড়া করে ধরল। মুহূর্তে সে হাত দুটো দড়িতে বেঁধে ফেলল। প্রত্যাশাকে খাটে ফেলে পা দুটো বেঁধে ফেলল চোখের পলকে। ঠোঁট দুটো ট্যাপ দিয়ে আটকে দিল।
প্রত্যাশা নিজেকে ছাড়ানোর বৃথা প্রচেষ্টা করলো, অযথায় ছুটাছুটি করলো। নওশাদ শান্ত ছিল, সে নির্বিকার চিত্তে রেনকোট খুলে ফেলল। প্রত্যাশার নিকট ব্যাধে উঠে বসলো। প্রত্যাশার চোখ দিয়ে তখন শুধু অঝোর ধারায় পানি গড়াচ্ছে। নওশাদের নিকট নীরব ফরিয়াদ করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু নওশাদ, সে তো তার কাজ হাসিলে ব্যস্ত। হেসে ফেলল। নওশাদ ক্লোরোফর্ম মিশানো রুমাল চেপে ধরল প্রত্যাশার নাকে। আর একটু অপেক্ষা চান, তারপর তোমার সব কষ্ট মিটিয়ে দিব। অল্পক্ষণের ছটফটানিতে জ্ঞান হারালো প্রত্যাশা, তুলে গেল অন্ধকারের অতলে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ তুলে ছুটে চলেছে নিরন্তর, অথচ তার অপেক্ষা যেন শেষ হচ্ছে না। এতক্ষণ এই অপেক্ষাও ভালো লাগছিল, তবে এই অপেক্ষা এবার বড্ড বাজে ঠেকছে তার নিকট। অপেক্ষা করারও একটা নির্দিষ্ট সময় থাকে, তবে তার নিকট অপেক্ষা করার জন্য সে বেঁধে দেওয়াও সময় অতিক্রম করেছে। এজন্য সে বিরক্ত হচ্ছে। তবু অধর কোণে ফুটে আছে এক চিলতে হাসি। এই হাসি স্থায়িত্বের হাসি। আজ থেকে এই হাসি কেড়ে নেওয়ার মতো আর কেউ থাকবে না। কালকের মধ্যেই সবার পতন ঘটবে। সে টেবিলে পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে কাউকে একটা ফোন করে, তাকে নিজের কক্ষে ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যেই মাথায় হাত পরা এক অল্পবয়সী ছেলে আসে। ছেলেটি মাথা নিচু করে ওনার সামনে এসে দাঁড়ায়। ওর ভ্রু কুঁচকে আসে। শীতল কণ্ঠে শুধায়, তুমি এসেছো কেন? শফিক কোথায়? শফিক ভাই কাজ করছেন, কিছু কথা বলার ছিল স্যার। কি কথা? গন্ডগোল হয়ে গেছে স্যার। তার ভ্রুজোড়া কুঁচকে এলো। শুধালো, কি হয়েছে? রেজার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। ওর ফোন থেকে আমাদের কম্পিউটার ডিসকানেক্ট হয়ে গিয়েছে, রেকর্ডিং ডিভাইসও বন্ধ হয়ে গিয়েছে, ওর ফোনও বন্ধ। ওর সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। শফিক ভাই ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আর ভিডিও সেটা পাঠিয়েছে? না স্যার। না মানেটা কি? তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, ভিডিও পাঠায়নি মানে কি? আর এখনও সে ফিরল না কেন? তার তো 12টার মধ্যে ফিরে আসার কথা ছিল। ঘড়ির কাঁটা 12টা অতিক্রম করেছে, সে এখনও ফিরল না কেন? টেবিলে হাত দিয়ে বাড়ি মেরে চিৎকার করে উঠলেন তিনি। ছেলেটা কাচুমাচু করে বলল, বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না মানে কি? ছেলেটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় পেল না। সেখানে হন্তদন্ত ভঙ্গিতে ছুটে আসলো এক লোক। এসে হাড়বড় করে বলল, সর্বনাশ হয়ে গিয়েছে স্যার। আনাজ ভাই কেউ আমাদের কম্পিউটার হ্যাক করে নিয়েছে। রেজা আর ওই মেয়েকে নিয়ে বানানো সমস্ত ভিডিও রেকর্ডিং সব নিমিষেই হাওয়া হয়ে গিয়েছে। আনাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তীব্র ক্রোধে ফেটে পড়লেন তিনি। এসব কখন হলো? কিভাবে হলো? বুঝতে পারছি না ভাই, চোখের পলকে সব হওয়া। আমি রেজার সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম, তার মধ্যে এসব ঘটে। এত তাড়াতাড়ি সব কিছু হলো যে আমি আর কিছুই করার সময়টুকু পেলাম না। করতে পারলে না মানে কি? এভাবে হ্যাক কিভাবে হতে পারে? আর তোমরাই বা কিছু করতে পারলে না কেন? তোমাদের কি টাকা দিয়ে পুষছি এমনি এমনি নাকি? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি ভাই, তবে পারিনি। আর কোনোভাবে সব কিছু ফিরিয়ে আনা যাবে না? অসম্ভব ভাই, অন্তত আমার নলেজে সেটা নেই। নলেজে নেই যখন এখনও এখানে দাঁড়িয়ে কি করছো? চলে যাও এখান থেকে। আচ্ছা শোনো, অন্য কোথাও এসব কিছুর কপি নেই? কপি ছিল রেজার কাছে, তবে ওই তো লাপাত্তা। পাত্তা লাগাও, ওই হারামিটার সাথে যোগাযোগ করার চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব। পেলে আমার সামনে জুতো পেটা করতে করতে নিয়ে আসবে। পাত্তা লাগাচ্ছি ভাই। তাই করে উদ্ধার করো আমায়। ওরা দুজনে চলে গেল। তিনি দুই হাত টেবিলে ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, না না, এ হতে পারে না। আমার এতদিনের সাজানো গুছানো প্ল্যান এভাবে ফ্লপ করতে পারে না। এভাবে দাবার গুটি উল্টে যেতে পারে না, কিছুতেই না। তীব্র ক্রোধে তিনি টেবিলের সব জিনিস একটানে ফেলে দেন। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এসব তো হওয়ার কথা ছিল না। এসব কিভাবে হলো? কাল তো ওই মেয়ের গায়ে কালি লাগানোর কথা ছিল। ওসব ছবি ভিডিও রেকর্ডিং দিয়ে তারপর মৃত্যু। তবে এভাবে শেষ মুহূর্তে এসে কিভাবে সব কিছু এলোমেলো হতে পারে? তীরে এসে কি তবে তরি ডুবলো? না না, এভাবে এলোমেলো হতে দেওয়া যাবে না। দরকার হলে আবার খেলার গুটি সাজাবে, আবার একটা কুৎসিত গেম খেলবে। তবু এই খেলার শেষ দেখে ছাড়বেন তিনি। খেলার শুরু তিনিই করেছিলেন, খেলার শেষও তিনিই করবেন। এই খেলার সমাপ্তি তিনিই টানবেন। তীরে এসে তরি কিছুতেই ডুবতে দেবেন না তিনি। বাইরে এখনো ঝমঝম বৃষ্টির শব্দ হচ্ছে। গাছের পাতা
দুলছে ক্ষণে ক্ষণে, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, সকল কিছুরই শব্দই আবছায়াভাবে কানে পৌঁছাচ্ছে প্রত্যাশার। আধো জ্ঞানের শব্দগুলো অদ্ভুতভাবে কানে পৌঁছাচ্ছে তার। চোখ মেলে তাকাতে চাইছে, তবে পারছে না। মনে হচ্ছে চোখের পাতায় কেউ পাথর চাপিয়ে দিয়েছে, তার জন্য সে চোখও খুলতে পারছে না। মাথাটা ভার ভার লাগছে, নিঃশ্বাস ফেলতে কিছুটা কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কোনো বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বা কোনো কিছু সমগ্র তার সমগ্র কায়টাকে পেঁচিয়ে রেখেছে। তবে সেটা কি বুঝতে পারছে না প্রত্যাশা। সে বোঝার সর্বোচ্চ চেষ্টা করছে, তবে পারছে না। তার এমন লাগছে কেন? এত অস্বস্তি হচ্ছে কেন? কেন এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে? অবচেতন মনে প্রশ্নগুলো বারবার মাথায় আসছে। সে তার উত্তর খুঁজতে অপারগ। তার নিকট এখন মনে হচ্ছে সে বোধহয় মাঝ সমুদ্রে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। কিছুতেই সাঁতরে ভেসে থাকতে পারছে না। সে ক্রমশই শুধু পানিতে তলিয়ে যাচ্ছে। এজন্যই মনে মনে সে খুব করে চাইছে কেউ তাকে টেনে তুলুক, তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাক। সে মাঝ সমুদ্রের অতলে তলিয়ে যেতে চায় না। সেজন্য অস্ফুট স্বরে সাহায্য চাইতে লাগলো প্রত্যাশা। উঠেছ সোনা? কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? এই প্রশ্নগুলো যেন প্রত্যাশাকে সেই মাঝ সমুদ্রে ভেসে থাকতে কিছুটা সাহায্য করলো। অস্পষ্টভাবে প্রশ্নগুলো মস্তিষ্কে পৌঁছাতে সে চোখ মেলে চাইল, তবে কিছু বলতে পারল না। মস্তিষ্ক এখনো নিশ্চল, কিছুই মনে করতে পারছে না। প্রত্যাশা? বলে চুপ করে রইল সে। কেউ তাকে ডাকছে, কিন্তু কে? একটা ভারী কণ্ঠস্বর, পুরুষ মানুষের কণ্ঠ। পুরুষ মানুষের কণ্ঠ মনে করতে করতেই তার চোখ পুরোপুরি খুলে গেল। বিদ্যুৎ গতিতে মনে পড়ল তখনকার ঘটনা, যখন নওশাদ তার ঘরে এসেছিল, তার সাথে খারাপ কিছু করতে চাইছিল, তার হাত পা মুখ বেঁধে ফেলেছিল, তার মুখে রুমাল চেপে ধরেছিল। তারপর কি হয়েছিল? তারপর কি কিছুই মনে করতে পারল না সে। তবে এখন কে কথা বলল তার সাথে? নওশাদ। কিন্তু কোথায়? কোথায় তার অবস্থান? প্রত্যাশা নড়ে চড়ে উঠল, উঠে বসতে চাইল, তবে পারল না। একটা শক্ত বেষ্টনী তাকে আবদ্ধ করে রেখেছে। সে বেষ্টনী থেকে তার নিশ্চল দেহ বেরিয়ে আসতে পারছে না। প্রত্যাশা ঠিক কি বেষ্টনীতে আটকে রয়েছে সেটা বোঝার চেষ্টা করলো। যখনই মুখে একটা শীতল হাতের স্পর্শ পেল, তখনই প্রত্যাশা বুঝলো বেষ্টনীটা কারো হাতের। কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, নিজের বাহুতে আবদ্ধ রেখেছে। প্রত্যাশা মাথার জট খুলল, সেই সাথে পিলে চমকে উঠল। সে কোনো পুরুষ মানুষের বাহু বন্ধনে আছে ভাবতে শরীরের প্রতিটা শিরায় উপশিরায় যেন এক শীতল স্রোত বয়ে গেল। সে যখন বিষয়টি বুঝল, তখন ন্যানো সেকেন্ডও ব্যয় করেনি নিজের সর্বশক্তি প্রয়োগ করে উঠে বসতে। ছায়ার ভেতরে একটা পুরুষ মানুষের অবয়ব দেখতে প্রত্যাশার দুনিয়া ঘুরে উঠল যেন এবারে। অন্তরের কম্পন বাড়ল, মন মাথায় দামামা বেজে উঠল। পৃথিবীর সব থেকে কঠিন আর নিকৃষ্ট শব্দগুচ্ছের অদৃশ্য কোনো কিছু যেন তাকে বারে বারে ধিক্কার জানালো। তুই একটা পুরুষ মানুষের সাথে শুয়েছিলি। পুরুষটা তোর স্বামী নয়, সে পরপুরুষ। তুই পরপুরুষের বাস্তুতে এতক্ষণ শুয়েছিলি। তোর শরীর যে নষ্ট হয়ে গেল। তুই নষ্ট হয়ে গেলি প্রত্যাশা, তুই নষ্ট হয়ে গেলি। তুই এখন একটা নষ্টা মেয়ে। তোর গায়ে কলঙ্ক লেগেছে। কলঙ্কিনী তুই কলঙ্কিনী। প্রত্যাশা মাথা ঘোরাচ্ছিল, নিঃশব্দে চোখে পানি এসে ভর করেছিল, বারবার চোখ ঝাপসা হয়ে উঠেছিল। সে যে এখন কলঙ্কিনী এটা ভেবে সে মূর্তিবৎ হয়ে পড়েছিল। সন্তপ্ত বালুকাময় মরুর বুকে বহুদিন পরে তুমি এলে, এক পশলা বৃষ্টি হয়ে। সন্তপ্ত মরুভূমি, সে জল যেন নিজের মধ্যে টেনে নিচ্ছে বারে বারে, তবুও তার তপ্তটা কমছে না কোনো মতে। বুঝলে মেয়ে, মরুভূমিটা যে বড্ড শুষ্ক। আরও একবার নামবে কি এই মরুর বুকে বৃষ্টি হয়ে? এজন্য এক সন্তপ্ত হৃদয়ের শীতল আরজি প্রত্যাশা শুনল। শুধু শুনলই না, সেই সময়টাই এই শীতল আরজি প্রত্যাশার বুকে আগুন জ্বালানোর জন্য যথেষ্ট। প্রত্যাশার বুকে যেন মরুর ঝড় উঠল, 440 ভোল্টেজের শক্ট পেল সে। চোখের সামনে যেন দুনিয়া ঘুরতে লাগলো। সে কি ঠিক শুনল নাকি এ কোনো ভ্রম? প্রত্যাশার চোখে এখন নিজের প্রতি ঘৃণা নেই, সে চোখে এখন চূড়ান্ত বিস্ময়। যতটা বিস্মিত হলে মানুষ নিঃশ্বাস নিতেও ভুলে বসে, ঠিক ততটাই বিস্মিত সে। সে শুধু নিজের সামনের খাটের হেডবোর্ডে
মানুষটির দিকে তাকালো, তবে ঠাহর করতে পারল না মানুষটার চেহারা। আলোর বিপরীত দিকে মানুষটির অবস্থান হওয়ায় তার চেহারা অস্পষ্ট, তবে অবয়ব কিছুটা স্পষ্ট। কাঁধ অব্দি বাবরি চুল, লম্বা দাড়ি, মুখে গোফও আছে বোধহয়। চুলগুলো হেয়ার ব্যান্ড জাতীয় কিছু একটা দিয়ে উল্টানো, এক কানে ছোট গোল গোল দুল ঝুলছে, গলায় শিকল জাতীয় কিছু একটা ঝুলানো, সেগুলো জল জল করছে। এক হাতে বালা, বালা পরা হাতটাই সে প্রত্যাশার দিকে বাড়িয়ে রেখেছে। সেই হাত বাড়িয়ে তাকে কাছে আসার আহ্বান জানাচ্ছে। প্রত্যাশা খানিকক্ষণ শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো। এ তো নওশাদ নয়, এ তো অন্য কেউ। প্রত্যাশার বুক ধুকপুক করছিল, কারণ একটু আগে যে কণ্ঠস্বরটা শুনেছিল সেটা যে তার বড্ড চেনা। প্রত্যাশার আবারও ওই কণ্ঠস্বরটা শুনতে মন চাইল। সে কাঁপা কাঁপা গলায় শুধু বলল, কে? প্রশ্নটি করে প্রত্যাশার বুকের সে ধুকপুকানি যেন ক্রমেই বাড়ছিল। মনে হচ্ছিল কেউ তার বুকের মধ্যেও হাতুড়ে পেটা করছে। অজানা অপ্রত্যাশিত উত্তেজনায় বুক কাঁপছিল তার। প্রত্যাশার সেই উত্তেজনা, বুকের ধুকপুকানি চরমে নিয়ে যেতেই বোধহয় লোকটা উঠে প্রত্যাশার অতি কাছাকাছি এলো। যতটা কাছে হলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যায়, ঠিক ততটা কাছে এলো সে প্রত্যাশার মুখখানি হাতে রাজলায় নিল। তার ছোঁয়ার সাথে সাথে আরও একবার যেন ভেতর থেকে কেঁপে উঠল প্রত্যাশা। তবু বাইরে সে নির্বিকার থাকলো। লোকটা প্রত্যাশার মুখ টেনে এনে কপালে কপাল ঠেকালো, নাকে নাক ঠেকালো, কণ্ঠ খাদে নামিয়ে ডাকলো প্রত্যাশাকে। বউ সোনা, একটু থেমে সে আবার বলল, ভয় পেও না, এটা আমি, তোমার গোয়েন্দা বাবু। প্রত্যাশা আকস্মিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না। মাথার মধ্যে সব কিছু কেমন জট পাকিয়ে যাচ্ছে। স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বারবার গুলিয়ে ফেলছে। স্বপ্নকেও এতটা বাস্তব মনে হয় বুঝি? এ কেমন স্বপ্ন? স্বপ্নের মধ্যেও মানুষকে এতটা অনুভব করা যায় বুঝি? তার গায়ের গন্ধ, নিঃশ্বাসের শব্দ, হাতের স্পর্শ, নিজের বুকের ধুকপুকানি সব কিছুতে এতটা গভীরভাবে অনুভব করা যায় বুঝি? সে হয়তো নীরবে প্রত্যাশার মনের অবস্থা বুঝল। সে প্রত্যাশাকে ঘুরিয়ে নিজের জায়গায় বসালো আর নিজে বসলো প্রত্যাশার জায়গায়। তার বিপরীত দিকে থাকা মোমবাতির আলো তার মুখে এসে পড়ল। সেই আলো স্পষ্ট দৃশ্যমান হলো তার মুখখানি। সে প্রত্যাশার গালে হাত রেখে শুধালো, আমাকে দেখো প্রত্যাশা, আমি স্বপ্ন নই, সত্যি। আমি তোমার ভ্রম নই, বাস্তবতা। ভ্রম আর বাস্তবতার পার্থক্য বোঝার জন্য এটুকু কথা আর কাজই যথেষ্ট ছিল। সে তীব্র থেকে তীব্রতর কোনো ঝড়ের ন্যায় আশ্রে পড়ল তরুণের বুকে। নিজের সর্বশক্তিটুকু প্রয়োগ করলেও তাকে জড়িয়ে ধরতে। তরুণের বুকে মাথা গুজে ডুকরে কেঁদে উঠল। তরুণের ঠোঁট চড়া হলো। সেও প্রত্যাশাকে বুকের মাঝে শক্ত করে লুকিয়ে নিল। থুতনি গিয়ে ঠেকল প্রত্যাশার উন্মুক্ত কাঁধে। প্রত্যাশা কাঁদল, খুব কাঁদল সে। তবে তূর্ণ পুরোপুরি চুপ থাকলো। তার বুকেও যে ঝড় বইছে। এই ঝড় শুরু হয়েছিল প্রত্যাশাকে খুব কাছে নিজের বুকের মাঝে পাওয়ার পর থেকে। বহুদিনের কাঙ্ক্ষিত মানুষটিকে বহুদিন পর এতটা কাছে পেলে এমন ঝড় শুরু হয় বুঝি? গত 1 ঘন্টা ধরে তার অন্তরের মধ্যেও যে তোলপাড় শুরু হয়েছে সেটা যেন কোনো মতেই কমছে না। আগে নিজের অন্তরের ঝড় না সামলাতে পারলে অন্যকে সামলাবে কিভাবে? শুধু নীরবে প্রত্যাশার পিঠে হাত বুলিয়ে গেল। কাঁদতে দিল মেয়েটাকে। মেয়েটা কাঁদতে কাঁদতে তরুণের বুকের মধ্যে মুখ গুজে বলে উঠল, আপনি এসেছেন? সত্যি এসেছেন? আমার বিশ্বাস হচ্ছে না কেন। আপনি বলুন না, আপনি সত্যি এসেছেন? প্রত্যাশার সব কথায় জড়ানো ও অস্পষ্ট। কান্নার জন্য সে ঠিকভাবে কথা বলতে পারছে না। তরুণ কোমল কণ্ঠে বলে, প্রত্যাশা কান্না কিছুমাত্র থামেনি। তবে সে মুখ তুলল, 2 চোখ ভরে দেখল তরুণকে। গুফ দাড়ির আড়ালে থাকা মুখটা যে তার বড্ড চেনা। এই ছোট ছোট অথচ ভীষণ তীক্ষ্ণ চোখ দুটো কখনো মিথ্যে হতে পারে না। তার গম্ভীর কণ্ঠস্বর কখনোই ভ্রম হতে পারে না। সব কিছুর সত্য। সামনে বসে থাকা মানুষটি প্রত্যাশার অস্তিত্ব, প্রত্যাশার জীবনের ধ্রুব সত্য। এবার তরুণ নিজেই বুকে টেনে নিল প্রত্যাশাকে, শক্ত করে চেপে ধরে বলল, দেখলে তো, আমি সত্যি এসেছি তোমার কাছে, সত্যি এসেছি। প্রত্যাশা আবারও ডুকরে কেঁদে উঠল। পেছন থেকে খামচে ধরল তরুণের জামা। পাগলের মতো আচরণ করতে থাকলো। ফরিয়াদ করে উঠল, কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? এতদিন কোথায় ছিলেন? কেন এলেন না একবার আমার কাছে?
একবারও কেন খোঁজ নিলেন না আমার? চারটা বছর এভাবে দূরে থাকলেন। এই 4 বছর একটিবারের জন্যও কি আপনার আমার কথা মনে পড়েনি? আমার জন্য কি একবারও মন পড়েনি আপনার? কেন মিথ্যে বলে চলে গিয়েছিলেন? ওই চিঠিতে কেন ইঙ্গিত দিয়েছিলেন আপনি আমার মায়ায় জড়িয়েছেন? আপনি তো আমার মায়ায় জড়াননি, কিন্তু আমি ঠিকই আপনার মায়ায় জড়িয়ে পড়েছি। আপনি জানেন আপনাকে দিনের পর দিন না দেখে আমার কি অবস্থা হতো, কতটা কষ্ট হতো। আপনার জন্য দিনের পর দিন কিভাবে আমায় কাঁদতে হয়েছে। আপনি আমায় কষ্ট দিয়েছেন। আপনি আমায় দিনের পর দিন কষ্ট দিলেন কেন? কেন ভালোবাসতে পারলেন না আমায়? কেন? স্ত্রী হিসেবে তো একবার খোঁজ নিতেও পারতেন। কেন একটিবারের জন্য খোঁজ নিলেন না? কেন আমাকে নিজের অর্ধাঙ্গিনী মনে করলেন না? এভাবে পোড়ালেন কেন আমায়? আপনি এত নিষ্ঠুর কেন? এত নিষ্ঠুর কেন আপনি? একদমে কথাগুলো বলতে গিয়ে দম আটকে আসতে চাইলেও প্রত্যাশার সে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। প্রত্যাশা উত্তেজিত হয়ে পড়েছে দেখে তূর্ণ ওকে শান্ত করার চেষ্টা করলো। ওকে শান্ত করতে ব্যাগ পোহাতে হলো তূর্ণকে। অধৈর্য প্রত্যাশার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, শান্ত হও প্রত্যাশা, প্লিজ শান্ত হও। এরকম করলে সমস্যা হবে তোমার। প্রত্যাশা মাথা তুলল, আবারও বলল, হোক সমস্যা। আমাকে সমস্যায় ফেলে আপনি চলে গিয়েছিলেন, আর এখন সেসব জিজ্ঞেস করাতে আমার সমস্যার কথা ভাবছেন? আমার সমস্যা নিয়ে ভাবতে হবে না আপনার। তো কি নিয়ে ভাববো? আপনি আপনার কাজের কথা ভাবুন। আমার কথা ভাবতে হবে না আপনার। আর এখন কেন এলেন? আমার সাথে কোনো অঘটন ঘটলেই তো আসতে পারতেন, এসে আমার মরা মুখ দেখতেন। হুশ, চুপ করো মেয়ে। তূর্ণের সামনে মরার কথা বলো, সাহস তো তোমার কম নয়। প্রত্যাশার ঠুটে আঙ্গুল থেকে সাবধান করলো তূর্ণ। প্রত্যাশা তার সাবধানী বানিয়ে কানে নিল না। সে হাত সরিয়ে তূর্ণের জামা খামচে অধৈর্য কণ্ঠে বলতে থাকলো, চুপ করতে বলছেন কেন আমায়? আপনি জানেন, আপনি যদি আর একটু দেরি করে আসতেন তাহলে হয়তো আপনি আমার মরা মুখেই দেখতেন। তখন আপনার বউ আর পবিত্র থাকতো না, সে অপবিত্র হয়ে যেত। আপনি জানেন ওই নওশাদ জানোয়ারটা আমার সাথে কি কি করেছে? আমাকে ছুঁয়েছিল, আমাকে নষ্ট করতে চাইছিল। ওর জন্য আমার গায়ে কলঙ্কের দাগ লাগতে যাচ্ছিল। জানোয়ারটার লালসের শিকার হতে যাচ্ছিলাম আমি। আর একটু হলেই তো ও যদি আমার সাথে আজে বাজে কিছু করতো, বিশ্বাস করুন আমি শেষ করে দিতাম নিজেকে। তখন আপনি ফিরে এসে কলঙ্কিনী প্রত্যাশার মরা মুখ দেখতেন। আমি বেঁচে থাকতে তোমার গায়ে কলঙ্কের দাগ লাগাই? কার এত সাহস যে তোমার দিকে চোখ তুলেও তাকাবে? তার চোখ আমি তুলে ফেলবো। তোমাকে ছুতে যাওয়ার চিন্তা করা তো দূর, তোমার গায়ে যেন কেউ কলঙ্কের দাগ লাগাতে না পারে, সেই জন্যই তো আমি ফিরে এসেছি। শুনুন, ওই ছেলেটা আমাকে ছুঁয়েছে, আমাকে খারাপ নজরে দেখেছে, আমার সাথে বাজে শব্দে কথা বলেছে, আমাকে নিয়ে মনে ঘৃণা ভাবনা ভেবেছে। আমি সহ্য করতে পারিনি। আমার এখনো সেসব কথা ভাবলে ঘৃণায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। আমি ওকে সহ্য করতে পারছি না। আপনি ওকে মেরে ফেলবেন? আমার জন্য ওকে মারতে পারবেন? আমি চাই ও মরে যাক। আমি ওর লাশ দেখতে চাই। আপনি আমার জন্য ওকে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তিটা দেবেন। সব হবে, তোমার সব চাওয়া পূরণ হবে। যে তোমাকে নিয়ে এই জঘন্য খেলা খেলেছে তাকে সবচেয়ে নিকৃষ্টতম শাস্তিটা দেব আমি। তার আগে শান্ত হও আমার সোনা। সত্যি? সত্যি। তূর্ণ যত্নে চোখের পানি মুছে দিল। ব্যাড সাইড টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে মুখের সামনে ধরে বলল, পানিটুকু খেয়ে নাও সোনা। খাবো না পানি। আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। আপনি আমাকে ছেড়ে থাকলেন কিভাবে? আপনি এতটা নিষ্ঠুর হলেন কি করে? তূর্ণ প্রত্যাশার একটা গভীর চুমু এঁকে দিয়ে কপালে কপাল ঠেকালো। অপরাধী কণ্ঠে বলল, আই এম সরি ফর এভরিথিং। আমি তোমাকে সব কিছু এক্সপ্লেন করব প্রত্যাশা। তার আগে পানিটুকু খেয়ে নাও, একটু শান্ত করো নিজেকে। তুই শান্ত না হলে আমি কোনো কিছুই বলতে পারবো না। আমি পারছি না শান্ত হতে, পারছি না। হতে হবে, তোমায় শান্ত হতে হবে। দেখি হা করো লক্ষ্মীটি আমার। তূর্ণ জোর করে প্রত্যাশাকে পানিটুকু খাইয়ে দিল। প্রত্যাশা অনুভব করলো বহুদিন পর তার অন্তর যেন শীতল হলো। তবু অন্তরের অস্থিরতা কমছে না কোনো মতেই। কাঙ্ক্ষিত মানুষটিকে এভাবে এতদিন পর অনাকাঙ্ক্ষিতভাবে নিজের এতটা কাছে দেখে কেমন পাগল পাগল লাগছে। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, অস্থির অস্থির লাগছে। কেন এত অস্থিরতা?
কেন এত ব্যাকুলতা? সে ব্যাকুল কণ্ঠে আওড়ালো, এত অস্বস্তি হচ্ছে কেন বলতে পারেন? পাগল পাগল লাগছে কেন আমার? মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এমন হচ্ছে কেন বলতে পারেন? কিচ্ছু হয়নি, দেখি আমার বুকে আসো। তূর্ণ নিজে প্রত্যাশাকে বুকে টেনে নিল, মাথায় হাত বোলাতে বোলাতে বলল, প্রত্যাশা, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, সব প্রশ্নের। আমাকে শুধু একটু সময় দাও প্রত্যাশা। এখন এসব কথা বলার উপযুক্ত সময় নয়। আমার হাতে সময় খুব কম। এই কম সময়ে আমি এত কথা বলতে পারবো না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। যেতে হবে মানে? কোথায় যাবেন আপনি? মুখ থেকে মাথা তুলে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো প্রত্যাশা। তূর্ণ ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল, বলল, তার মানে আপনি আমার ভ্রম। ভ্রম নয়, বাস্তবতা। বাস্তবতা হলে চলে যাবেন কেন? আপনি তো সবসময় এভাবেই আমার স্বপ্নে আসেন, চোখ মেললেই সেই স্বপ্ন ভেঙে যায়। আপনি আর থাকেন না আমার কাছে, তাহলে আপনি কি আমার ভ্রম নন? না, অনাকাঙ্ক্ষিত বাস্তবতাকে আমাদের মাঝে মাঝে ভ্রম মনে হয়। আমিও তোমার অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, সেজন্য ওরকম মনে হচ্ছে। কিন্তু তুমি যা ভাবছো আমি তা নই প্রত্যাশা। তোমাকে অনেক কথা বলার আছে, অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু দেওয়ার আছে। আর একটু অপেক্ষা, তারপর তোমার সব ভ্রম কেটে যাবে। আর একটু অপেক্ষা। প্রত্যাশা তূর্ণের কথা শুনল কিনা বোঝা গেল না। সে এক দৃষ্টে তূর্ণের দিকে চেয়ে থেকে তার গালে আলতো করে হাত ছুঁয়ে দিল। তূর্ণের দাড়িতে হাত রাখতেই সর্বাঙ্গ যেন কাটা দিয়ে উঠল। সে চোখ বন্ধ করে নিল, সাথে সাথে দুফোঁটা জল গড়িয়ে পড়ল চোখের কার্নিশ বেয়ে। বিমোহনের ন্যায় আওড়ালো, আপনি সত্যি এসেছেন? যখন এসেছেনই আবার চলে যাবেন কেন? আমার সাথে কি আপনি থাকতে চান না? আমি কি খুব খারাপ? তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্য প্রত্যাশা। তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি অন্তর্লহরী, আমার অতল স্পর্শী, আমার হৃদয়ের একচ্ছত্র অধিকারিণী। তুমি আমার হার্টবিট। কখনো শুনেছ মানুষ তার হার্ট ছাড়া বেঁচে থাকতে পারে? আমিও আমার হার্টকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। হার্টবিট। প্রতিটা শব্দ যেন প্রত্যাশার হৃদয়ে ঝড় তুলল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাহলে হার্টবিটকে রেখে আবার চলে যাবেন কেন? আমার হার্টবিটের কষ্ট দূর করতে আমি যে চাই আমার হার্টবিট সবসময় ভালো থাকুক, আর তাকে ভালো রাখার দায়িত্ব যে আমার। আমাকে ভালো রাখার জন্য আপনার আমার থেকে দূরে থাকতে হবে? না জান, তোমার থেকে দূরে থাকার কষ্ট আমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমার থেকে দূরে থেকে তুমি যেমন পুড়েছ আমিও তেমন পুড়েছি। আমি আর পুড়তে চাই না, আর না তোমাকে পুড়তে দেব। অনেকটা সময় কেটে গিয়েছে, অনেক কিছু ঘটে গিয়েছে যেসব তুমি ঘুণাক্ষরেও টের পাওনি। কেউ অনেক কুৎসিত খেলা খেলেছে আমাদের সাথে, তবে এবার এই খেলার ইতি টানতে হবে। ইতি টানবো আমি, তার জন্য আমাকে আবারও যেতে হবে। তবে চিন্তা করো না, এবার আর এতটা সময় নেব না, মাত্র কয়েক ঘন্টা। আমি কাল আবার আসবো তোমার কাছে। কাল এসে আর যাব না, চিরজীবনের মতো তোমার কাছে আসবো। আর দূরে যাব না, আর না তোমায় যেতে দেব। প্রত্যাশা কিছু বলতে নিচ্ছিল, ঠিক সে সময় দরজায় ঠোকা পড়ল। দুজনের সেদিকে তাকালো। প্রত্যাশা এতক্ষণে ঘরটা দেখল, এটা তারই ঘর। তূর্ণ উঠে যখন দরজা খুলতে গেল, দরজার দিকে প্রত্যাশার ফের মনে পড়ল নওশাদের কথা। নওশাদ যখন দরজা আটকে দিয়েছিল সে সময়ের কথা। ওইসব ভয়ঙ্কর কথাবার্তা। নওশাদ এসেছিল তার ঘরে, তার হাত পা বেঁধে ফেলেছিল তার সাথে খারাপ কিছু করার নিমিত্তে। তবে জ্ঞান ফিরে নওশাদের জায়গায় তূর্ণকে আবিষ্কার করলো প্রত্যাশা। তার মানে নওশাদ তার সাথে খারাপ কিছু করতে পারেনি, তূর্ণ ওকে কিছু করে দিয়েছে, সেজন্যই নওশাদের আর দেখা মিলছে না। প্রত্যাশার মনে এক শীতল হাওয়া বয়ে গেল। তার ফরিয়াদ সত্যি সত্যি পূরণ করেছে সৃষ্টিকর্তা।
প্রত্যাশা যখন ভেবেছিল নওশাদকে বুঝিয়ে তূর্ণ কিছু করে দিয়েছে, তখনই ঘরে নওশাদের প্রবেশে অবাকের চরম সীমায় পৌঁছালো প্রত্যাশা। ঘরের ভেতরে নওশাদকে প্রবেশ করতে দেখে ঠিক ভূত দেখার মতো চমকালো। নিজের চোখকে যেন বিশ্বাস করতে কষ্ট হলো যে তরুণের সাথে নওশাদ ঘরে প্রবেশ করছে। দুজনে এতটা শান্তভাবে কথা বলছে, এটাও সম্ভব? প্রত্যাশা বিশ্বাস অবিশ্বাসের মাঝে শুধু প্যাল করে চেয়ে রইল, ওদের দুজনের দিকে চেয়ে রইল। হে কিউটি, বরকে কাছে পেয়ে কেমন ফিল করছো? হাসি মুখে জিজ্ঞেস করলো নওশাদ। তবে প্রত্যাশা উত্তর দিতে পারল না। সে বিভ্রান্ত হলো, তরুণের দিকে তাকালো। তরুণ ওর পাশে এসে বসলো, মাথায় হাত রেখে বলল, ডোন্ট ওয়ারি, হি ইজ মাই ফ্রেন্ড। ফ্রেন্ড? আপনি জানেন উনি আমার সাথে ঠিক কি করেছেন? আমার সাথে ঠিক কতটা খারাপ ব্যবহার করেছেন উনি আমার সাথে? আর বলতে পারল না প্রত্যাশা। সেসব কথা মনে করে তার গলা কাঁপছে। রিল্যাক্স প্রত্যাশা, আমি জানি ও কি করেছে, সব জানি। তবে ও তোমার কোনো ক্ষতি করতে চায়নি। ও তোমার ভালোর জন্যই এসব করেছে, বাধ্য হয়েই করেছে। আর সমস্তটাই আমার ইশারায়। আপনার ইশারায়? সব কিছুই নাটক ছিল। শত্রুর চোখে ধুলো দেওয়ার জন্য একটা ছোট্ট নাটক। সেসব অনেক কথা তোমায় পরে সব জানাবো। এখন শুধু ওর পরিচয়টা তোমাকে জানাই। প্রত্যাশা বিস্ময় মিশ্রিত চাহনিতে নওশাদের দিকে তাকালো। নওশাদ হেসে নিজেই নিজের পরিচয় দিল। আমাকে চিনতে পারোনি লিটল মিস? অবশ্য চিনবেই বা কী করে? চেহারাটা যে পাল্টে গিয়েছে। তোমার ছাগল বরের একমাত্র বন্ধু আমি, যে তোমার সাথে প্রথম সাক্ষাতে তোমার বরকে নিয়ে গালমন্দ করেছিল। তোমাকে ভাবি ডাকবো কি ডাকবো না সেটা নিয়ে তোমার বরের সাথে আমার তর্ক বেঁধেছিল। যে তোমাকে একসময় নিজের লিটল সিস্টার বানিয়ে নিয়েছিল। কি এবার চিনতে পারলাম আমায়? শাহরিয়ার ভাইয়া? প্রত্যাশা অবাকের চরম সীমায় তাকিয়ে আছে নওশাদ রূপী শাহরিয়ারের দিকে। আই এম রিয়েলি সরি প্রত্যাশা ফর ট্রিটিং ইউ ব্যাডলি। না চাইতে ও তোমার সাথে এগুলো করতে হচ্ছে। তুমি নিজেও জানো না আমার জন্য এগুলো করা কতটা অস্বস্তিকর ছিল। তবে এই সবগুলো কথা ছাড়া আর কোনো উপায় ছিল না। পারলে আমাকে মাফ করো বোন, আমি সত্যিই লজ্জিত। আপনি সত্যিই শাহরিয়ার ভাইয়া? মানুষটা তো আমি শাহরিয়ার, তবে শাহরিয়ারের চেহারাটা আর নেই। শাহরিয়ারের কণ্ঠে প্রকাশ পেল কোনো কিছু হারানোর আক্ষেপ। তরুণ ওর কাঁধে হাত রেখে বলল, ওকে ওকে, এসব কথা এখন রাখো। কাজ হয়েছে? সব কমপ্লিট। এটাই জানাতে এসেছিলাম তোকে। তুই ওর সাথে জলদি কথা বলে নে, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তুই একটু ওয়েট কর গিয়ে, আমি কথা বলে আসছি। আর খেয়াল রাখ কোনো গড়বড় যেন না হয়। ওকে, তুই জলদি কথা বলে আয়। শাহরিয়ার চলে গেল। প্রত্যাশার চোখে মুখে তখনও বিস্ময়। বিস্ময় যেন কাটতেই চাইছে না। তরুণ তাকাতেই প্রত্যাশা শুধালো, কি এতটা পরিবর্তন কিভাবে? শাহরিয়ার ভাইয়ার চেহারা বদলে গেল কিভাবে? আর আপনার চেহারাও এতটা পরিবর্তন কিভাবে? তরুণ দীর্ঘশ্বাস ফেলে বলল, বললাম না, এই কয় বছরে অনেক কিছু ঘটে গিয়েছে। ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছিল। চেহারা তো তুচ্ছ জিনিস। কি হয়েছিল? এখন নয়, পরে বলবো সব কিছু। এখন আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। তরুণ প্রত্যাশাকে নিজের দিকে টেনে নিল। মুখের সাথে মাথাটা চেপে ধরে শুরু করলো তার কথা। কেউ তোমার গায়ে কলঙ্কের দাগ লাগাতে চেয়েছিল। সবার চোখে তোমাকে ছোট করতে চেয়েছিল। কৌশলে তোমাকে এ বাড়ি থেকে বের করতে চেয়েছিল। সেজন্য তোমার কাছে একটা ছেলেকে পাঠানোর প্ল্যান করেছিল, যে সবার চোখে তোমার গুপ্ত প্রেমিক হিসেবে পরিচিত হবে। তবে আমি সেই ছেলেটার জায়গায় শাহরিয়াকে পাঠিয়েছি নওশাদ হিসেবে, ওদের দলের একজন লোক হিসেবে। যেহেতু শাহরিয়ারের এই চেহারার ব্যাপারে কেউ জানতো না, তাই সে এই কাজের জন্য পারফেক্ট ছিল। তবে এখনও সে তাদের দলেরই একজন লোক। কাল বাড়িতে বড়সড় একটা ঘটনা সম্ভাবনা আছে, যেখানে হয়তো তোমায় অনেক কিছু ফেস করতে হতে পারে।
আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তোমাকে সেসব কিছু ফেস করতে হবে। পারবে তো? এসব আপনি কি বলছেন? কেউ আমার সাথে এমনটা কেন করবে? এখনো কিছুই তো বললাম না। এটা তো বৃহৎ ঘটনার এক ক্ষুদ্রতম অংশ। আরও অনেক বড় বড় ঘটনা ঘটেছে তোমার অগোচরে। কি হয়েছে? বলবো, সব বলবো। কালই তোমার সব প্রশ্নের উত্তর দেব। তবে আজ তুমি আমাকে আশ্বস্ত করো যে কাল তোমায় যাই কিছু হয়ে যাক না কেন, বাড়িতে যাই ঘটুক না কেন, তোমাকে যে যাই বলুক না কেন, তুমি শান্ত থাকবে, নিজেকে শান্ত রাখবে, কিছুতেই ভেঙে পড়বে না, সেসব কথা গায়ে মাখবে না। কিন্তু কি ঘটবে? না, কাল টের পাবে। তুমি শুধু নিজেকে শক্ত রাখবে। আর নওশাদ যে শাহরিয়ার, আমি যে রাতে তোমার কাছে এসেছি সে কথা যেন কেউ ঘুণাক্ষরেও টের না পায়। আজ তোমার কাছ অবধি পৌঁছাতে তুমি নিজেও জানো না কি কি করতে হয়েছে আমাদের। সকলের চোখকে ধুলো দিয়ে এখানে এসেছি। কেউ যদি এই কথা এখনই জানতে পারে তাহলে জাস্ট মারা পড়বো আমরা। ভাবতে পারছো প্রত্যাশা, আজ নিজের বাড়িতে আসতে গিয়েও প্রাণ হাতে করে নিয়ে আসতে হচ্ছে, নাটক করতে হচ্ছে। আজ আমি এখানে তোমাকে সাবধান করতে এসেছিলাম প্রত্যাশা, যাতে আগে থেকে তুমি মানসিকভাবে সব কিছুর জন্য প্রস্তুত থাকো। কি পারবে তো আমি না আসা অবধি সব কিছু হ্যান্ডেল করতে? না না, আমি পারবো না। আমি কিচ্ছু করতে পারবো না। আপনি যাবেন না প্লিজ। প্রত্যাশা আবারও ডুকরে কেঁদে উঠল। তুমি না আমার লক্ষ্মী বউ, তোমাকে পারতে হবে প্রত্যাশা। পারবো না আমি। আপনি কেন আবার চলে যাবেন? কি করতে হবে আমায়? বৃষ্টি এখন থেমেছে কিছুটা, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। তবে প্রত্যাশার চোখের বৃষ্টি যেন আজ কিছুতেই থামতে চাইছে না। চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়াচ্ছে, চোখ দুটো বারবার ঝাপসা হয়ে আসছে। সে ঝাপসা চোখে নির্নিমেষ তাকিয়ে আছে তরুণের চলে যাওয়ার পানে। তরুণ বাড়ির সামনের পাকা রাস্তা ধরে ক্রমশ গেটের দিকে এগিয়ে যাচ্ছে। প্রত্যাশা দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে সেদিকে নির্নিমেষ তাকিয়ে আছে, বুকের মধ্যে হাহাকার করছে। যদিও তরুণা বলেছে কাল আবার ফিরে আসবো, তবু প্রত্যাশার মন টানছিল না। বারবার মনে হচ্ছিল যে সে আবার যদি হারিয়ে যায়, প্রত্যাশাকে মিথ্যে আশা দেখিয়ে আর যদি ফিরে না আসে। সেজন্য তার অবুঝ মন তরুণকে কোনো মতে ছাড়তে চাচ্ছিল না। যেতে দিতে মন চাইছে না, তবু যেতে দিতে হচ্ছে। তার যাওয়াটা কি খুব জরুরি? মনে মনে সে খুব করে চাইছে সে একবার পিছু ফিরে তাকাক, আর একবার তার দিকে ফিরে তাকাক সে, আর যেতে দিবে না তাকে। অবশেষে তরুণ যখন প্রত্যাশাকে বিদায় জানাবার জন্য শেষবারের মতো ফিরে তাকালো, তখন প্রত্যাশা আর নিজেকে আটকে রাখতে পারল না। উন্মাদের ন্যায় ছুটে গেল তরুণের দিকে, ঝাঁপে পড়লো তরুণের বুকে, শক্ত করে জোরে ধরে আর্জি জানালো, যাবেন না প্লিজ। আল্লাহর দোহাই লাগে, থেকে যান আপনি। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে তরুণ ও শাহরিয়ার দুজনের ভ্যাবাচাকা খেয়ে গেল। দুজনেই মুখ চাও করলো। তরুণ একবার প্রত্যাশার দিকে তাকিয়ে ফের শাহরিয়ারের দিকে তাকালো, নীরবেই বুঝালো। শাহরিয়ার নীরবে প্রস্থান করলো সেখান থেকে। তরুণ এবার প্রত্যাশার মাথায় হাত রেখে শুধালো, যাবেন না প্লিজ। কিন্তু আমায় যে যেতেই হবে। প্রত্যাশা কাঁদতে থাকলো, কান্নার দমকে ছোট্ট দেহটা ক্রমে কেঁপে কেঁপে উঠছিল। প্রত্যাশার প্রতিটা কম্পন যেন তরুণের অন্তরে ঝড় তুলছিল। প্রত্যাশা এমনভাবে তরুণকে জড়িয়ে ধরল যেন সে আর না যেতে পারে। অনেকক্ষণ কাঁদল সে তরুণকে জড়িয়ে ধরে। সে কান্নার মাধ্যমে তার কাছ থেকে যাওয়ার আর্জি জানালো। এদিকে প্রত্যাশা যে তার জন্য এতটা পাগল হয়ে উঠেছে আর তাকে দেখে এতটা ওভার রিয়েক্ট করবে সেটা তরুণ নিজেও ভাবতে পারেনি। প্রত্যাশাকে এভাবে রেখে আর কয়েকটা ঘন্টার জন্য তার থেকে দূরে যাওয়া এতটা মুশকিল হয়ে দাঁড়াবে বুঝতে পারেনি তরুণ। সে কয়েক মুহূর্ত তার মনের সাথে মস্তিষ্কের তুমুল লড়াই চলল। শেষ অবধি আবেগের থেকে পরিস্থিতিকে প্রাধান্য দিল সে নিজের চোখের অশ্রু লুকিয়ে প্রত্যাশার চোখের অশ্রু মুছল। তাকে বোঝানোর নিমিত্তে বলল, এই পাগলি, এভাবে কাঁদছো কেন? বললাম তো আমি কাল আবার আসবো। আসবেন যখন একেবারে আসতে পারেননি, এভাবে এসে আবার চলে যাবেন কেন? অভিমান করেছো? না। দেখি মুখটা।
তূর্ণ প্রত্যাশার চোখের দিকে কতক্ষণ তাকিয়েছিল জানা নেই। যখন আবার ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করলো তখন তার ঘোর কাটলো যেন। তবে প্রত্যাশা তখনও তার চোখেই ডুবেছিল। তূর্ণ চোখ সরিয়ে নিল, আকাশের দিকে তাকিয়ে দেখলো আবারও বিদ্যুৎ চমকাচ্ছে, মুষলধারে বৃষ্টি নামছে। আজ এত বৃষ্টির বহর কেন? সে প্রশ্নের উত্তর খুঁজল না তূর্ণ। রেইনকোটটা তখনও তার হাতেই ছিল। সে প্রত্যাশার মাথায় সেটা ধরে তাকে বৃষ্টি থেকে আড়াল করার বৃথা চেষ্টা করলো। প্রত্যাশাকে তাড়া দিয়ে বলল। তূর্ণ বেশ কয়েকবার একই কথা আওড়ালো, তবে প্রত্যাশার থেকে কোনো রেসপন্স না পেয়ে সে ভ্রু কুঁচকে ফেলল। এবার কিছুটা জোরে বলল, প্রত্যাশা এটুকু বলে পিছু ঘুরল, চলে যাওয়ার জন্য কয়েক কদম বাড়ালো। কোনো জড়বস্তুর ন্যায় কদম তুলছে সে। তূর্ণের তখন কি হলো জানা নেই। সে আর বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারল না। দুপা বাড়িয়েই হাত বাড়িয়ে এক টানে প্রত্যাশাকে নিজের কাছে আনলো, নিজের খুব কাছে। এক হাতে পেঁচে ধরল প্রত্যাশার চিকন কোমর, কপালে কপাল ঠেকালো। যে হাতে রেইনকোট ছিল ওই হাত চেপে ধরল প্রত্যাশার মাথা। কণ্ঠ খাদে নামিয়ে কাট কাট ইংরেজিতে বলল। প্রত্যাশা কিছুই বলল না। তূর্ণ নীরব থাকলো অল্পক্ষণ, অপেক্ষা করলো উত্তরের। তবে উপাস থেকে কোনো উত্তর না পেয়ে ফের শোধালো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।